আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আমাদের বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইলহাম ইমাম, আবাসিক চিকিৎসক শিশু, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের আজকের প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার জাকিয়া আফরোজ, অধ্যাপক অবস ও গাইনি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এবং সেই সাথে আরও আছেন ডাক্তার ডেইজি বড়ুয়া, সহযোগী অধ্যাপক শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ম্যাডাম, আপনাদেরকে আমার অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। আমাদের আজকের এই অনুষ্ঠান আলোচনার মূল বিষয় মাতৃদুগ্ধ। আমি প্রথমেই জাকিয়া আফরোজ ম্যাডামের কাছে আসব। একজন নারী যখন গর্ভবতী হন তখন থেকেই কি তাকে মাতৃদুগ্ধ দান বা মাতৃদুগ্ধ বিষয়ে কোনো রকমের নিজেকে তৈরি করার কোনো বিষয় কি আছে? অবশ্যই। গর্ভাবস্থা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে মা তার বিভিন্ন শারীরিক পরিবর্তন এবং সেটার পরিবর্ধন এবং গর্ভস্থ শিশুর বৃদ্ধি, তার স্তনের পরিবর্তন সবগুলাই আলটিমেটলি প্রসবের পরে দুগ্ধদানের জন্য তৈরি হতে থাকে। তো এই তৈরি হওয়াটাকে ত্বরান্বিত করার জন্য এবং মানে এটাকে ইউনিফর্ম করার জন্য, সুষম করার জন্য তার খাদ্যের এবং খাদ্যাভ্যাসের অবশ্যই অনেক বেশি গুরুত্ব আছে। যেমন প্রেগন্যান্সির প্রথম যে ত্রৈমাস, প্রথম 3 মাস, তখন আমরা তাদেরকে বলি যে আপনি প্রচুর তরল খাবার খাবেন, ফলিক অ্যাসিড জাতীয় খাবার, যেটা ভ্রূণ ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজন। তারপরে আস্তে আস্তে যখন সে অ্যাডভান্স করতে থাকে প্রেগন্যান্সি, তখন তার খাদ্যের পরিমাণ বাড়াতে হয়, কারণ তার জরায়ুর বৃদ্ধি হয়, শিশুর ভ্রূণের বৃদ্ধি হয় এবং পাশাপাশি স্তনও তৈরি হতে থাকে। সেজন্য তার খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার, দুগ্ধজাতীয় খাবার, আয়রন, ফলিক অ্যাসিড, বিভিন্ন ভিটামিনস অবশ্যই থাকতে হবে। এবং এর ফলশ্রুতিতেই একটা সুস্থ শিশু সুস্থ মা থেকে আমরা আশা করতে পারবো। এবং প্রসবের পরেও আরও অনেক গুরুত্ব থাকে তার খাদ্যাভ্যাস, তার প্রতিদিনের প্রাত্যহিক জীবনধারা, প্রত্যেকটা জিনিসই শিশুর দুগ্ধদানের জন্য প্রয়োজন। আমরা আলোচনা করছি ব্রেস্ট ফিডিং নিয়ে। আমাদের ব্রেস্ট ফিডিং ফর আ সাস্টেইনেবল স্টার্ট ইন লাইফ, স্ট্রেংথেন হোয়াট ওয়ার্কস। মাতৃদুগ্ধ দান এটি একটি সফল পরিচালনা পুরো বিশ্বে। আমি এখন আসব ডাক্তার ডেইজি ম্যাডামের কাছে। ম্যাডাম, আমরা জানি ব্রেস্ট ফিডিং উইদিন ফার্স্ট আওয়ার অফ লাইফ, এটি আসলে কেন এটির এত গুরুত্ব? আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেকেই জানে না যে প্রথম 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে অবশ্যই দুগ্ধপান করাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তত বেশি ভালো। একেবারে নিদেন পক্ষে না পারলে অন্তত 1 ঘন্টার মধ্যে এটা স্টার্ট করতে হবে। এটা স্টার্ট করা আসলে জরুরি এই কারণে যে এটা মায়ের জন্য খুব ভালো, এটা বাচ্চার জন্য খুব ভালো। মায়ের ব্লিডিং কমাতে, মায়ের সব ধরনের চেঞ্জগুলোকে ফিরিয়ে আনতে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাচ্চাকে সাকসেসফুল ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করার জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া প্রথম দিকের যেই দুধ, সেটাতে অনেক বেশি পরিমাণে অ্যান্টিবডি থাকে, বাচ্চাকে এর মধ্যে কিছু উপাদান থাকে যেটাতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তাছাড়া অন্যান্য পুষ্টিগত উপাদানগুলো তো আছেই এবং ব্রেস্ট ফিডিংটাকে সাকসেসফুল করার জন্য মেইনলি এটা বেশি জরুরি। ম্যাডাম, আমরা যে বলি জন্মের 1 ঘন্টা বা যত দ্রুত সম্ভব মাকে মাতৃদুগ্ধ পান করানোর জন্য, এখন একজন মা যখন প্রসব পরবর্তী 1 ঘন্টার মধ্যে কি আসলে উনি ক্যাপেবল বাচ্চাকে দুগ্ধ পান করানোর জন্য? আমরা তো বলি যাদের নর্মাল ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারি হওয়ার পরে ইভেন নাড়ি কাটার আগেই মায়ের ডেলিভারি হওয়ার পরপর বাচ্চাকে মায়ের বুকে দিয়ে দাও, একটা ড্রাই ক্লথ দিয়ে বা একটা টাওয়েল দিয়ে বাচ্চার মায়ের বুকে দিয়ে ব্রেস্ট ফিডিং স্টার্ট করো বিফোর আম্বিলিক্যাল কর্ড কাটার আগেই। তাহলে এটা উইদিন 1 মিনিটে আমরা করতে পারছি। আর যেটা 1 ঘন্টা বলছি,
অ্যাকচুয়ালি সিজারিয়ান সেকশন করলে তো ওটা হয় না, একটু দেরি হয়। জি। যেমন বেবি ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, মায়েরও প্রসিডিওর তখন চলতে থাকে আমাদের, জি, অপারেশন কমপ্লিট করতে তো মিনিমাম হাফ অ্যান আওয়ার লাগে। জি, তো কাজেই তখনও আমরা সিজারিয়ান ডেলিভারির পরপরই আমরা বলি বাচ্চাকে খুব দ্রুত মায়ের বুকে দাও। মাকে পোস্ট অপারেটিভ রুমে দেওয়ার সাথে সাথে সহযোগী যারা থাকে, নার্স বা হোয়াট এভার, তার রুগীর অ্যাটেন্ডেন্ট হতে পারে, তো ব্রেস্ট ফিডিং স্টার্ট করি। এবং এটা সম্ভব, এটা অবশ্যই সম্ভব। এবং আপনি আগে যে আমাকে কোয়েশ্চেন করেছেন যে মায়ের প্রস্তুতি, হ্যাঁ, সেই প্রস্তুতিটা কিন্তু অ্যান্টিনাটাল পিরিয়ড থেকে শুরু হয়ে যায়। এই যে সে পিরিয়ডিক চেক আপে আসে, তখনই মাকে আমরা মানসিকভাবে তৈরি করতে থাকি যে তোমাকে ব্রেস্ট ফিডিং করতে হবে, কেয়ার অফ দি ব্রেস্ট, এবং তাকে যে দুধ খাওয়াতে হবে তারও কিন্তু এটা আগের থেকেই প্রস্তুতি প্রয়োজন, মানে মানসিক প্রস্তুতি মানসিক একটা প্রস্তুতি ব্যাপার। প্রয়োজন, এবং ব্রেস্টেরও কিছু কেয়ার আছে। আচ্ছা। তো এখন এটা আর আর তাছাড়া যত ইমিডিয়েট শুরু করা যায় তত বেশি বাচ্চা এবং মায়ের মধ্যে বন্ডিংটা তৈরি হয়। আর আপা যে বললেন যে শাল দুধ, জি, যেটা জি, এটা তো রিচ, এটা হচ্ছে তার ফার্স্ট প্রোটেকশন লাইফের বলা যায়, হিউজ অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন এ। জি। সো অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্রেস্ট ফিডিংটা শুরু করা খুবই জরুরি এবং এটা সম্ভব। এবার ডেজি ম্যামের কাছে আবার আসছি। জাকিয়া ম্যাম যে বললেন যে মায়ের বুকের উপরে আমরা দিয়ে দিই, এখন এই ক্ষেত্রে একটা মিসনোমার অথবা একটা কথা প্রচলিত আছে যে বাচ্চা বুকের উপর থেকে কিভাবে দুধ পান করবে, এই বিষয়ে যদি একটু বলতেন। এটা আসলে সম্ভব এবং এটা খুবই প্রয়োজন এটা দেওয়া, কারণ মায়ের এখানে অ্যাকচুয়ালি এখানে অ্যাসিস্ট করা হয়, অন্য একজন মায়ের বুকে দিয়ে দেওয়া হয়, এবং এটা আমার মনে হয় যেটা খুবই কার্যকরী একটা ব্যবস্থা। এবং মা তো আসলে ব্যথায় কাতরাতে থাকে, এক্ষেত্রে মায়ের চেয়েও মায়ের সারাউন্ডিংস যারা আছে তারা মাকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দিলে বা ফ্যামিলি থেকে সাপোর্ট পেলে বা আশপাশ থেকে সাপোর্ট পেলে, ফ্যামিলি মেম্বারদের থেকে, এটা বেশি প্রয়োজন। মায়ের ডেলিভারির পরে মাকে ইমোশনাল সাপোর্ট দেওয়া, মাকে একটু ফিজিক্যাল সাপোর্ট দেওয়া, তার নিউট্রিশন সাপোর্ট দেওয়া, যাতে বুকের দুধটা ঠিকমতো বাচ্চা পায়, হ্যাঁ, বা তার ব্যথাটা যাতে কমে, তার একটা স্বাস্থ্যগত একটা সচেতন হওয়া, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। টেকসই উন্নয়ন আসলে কোনো একজন অথবা একটি গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়। আমাদের সর্বাত্মকভাবে সবার এগিয়ে আসতে হবে এসডিজি অর্জনের জন্য। আমরা জানি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে বাংলাদেশ সর্বাগ্রে ছিল দক্ষিণ এশিয়ায়। আমরা চাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাংলাদেশ সবার আগে অর্জন করুক। আমি আবার আসছি এখন জাকিয়া আফরোজ ম্যামের কাছে। একজন মা এবং তার শিশুর স্তন্যপান করানো এবং বাচ্চাটি যখন মাতৃদুগ্ধ পাচ্ছে, শুধুমাত্র শিশুর পুষ্টি ছাড়াও কি মায়ের আরও কোনো উপকার হয় স্তনদান করার মাধ্যমে? ডেফিনেটলি। এই যে বললাম যে জন্মের পরপরই আমরা বাচ্চাকে মায়ের বুকে দিচ্ছি, ইটস নট অনলি ফর বেবি বাট ইটস দি ট্রিটমেন্ট ফর মাদার। ইট রিডিউসেস দি পিপিএইচ, মানে হচ্ছে এটা হচ্ছে তার অক্সিটোসিন, একরকম হরমোন নিঃসরিত হয় যখন বাচ্চা মায়ের ব্রেস্ট সাক করে, তখন সেই হরমোন সরাসরি গিয়ে মায়ের জরায়ুতে কাজ করে, জরায়ুতে কাজ করে সংকোচন বাড়ায়, রক্তক্ষরণ কমায়, অনেকাংশে কমিয়ে আনে। এবং বাচ্চা তো পুষ্টি পাচ্ছেই, পুষ্টির চেয়েও সে তার রোগ প্রতিরোধ ক্ষমতার যে শাল দুধ সেটা পাচ্ছে। এবং ধীরে ধীরে আমরা সকলের সহযোগিতায়, রুগীর অ্যাটেন্ডেন্স, রুগী আস্তে আস্তে সেটা সে ব্রেস্ট মিল্কে পরিণত হয়, কোলোস্ট্রাম। তো এটা তো অবশ্যই শিশুর স্বাস্থ্যের জন্য তো দরকার, ইভেন মায়ের স্বাস্থ্যের জন্য দরকার। শিশু ডেলিভারির পরপর যখন মায়ের দুধ খায়, তখন যদি এক্সট্রা মিল্ক দেওয়া হয় তখন তার নানান ধরনের রোগ হতে পারে, নিউমোনিয়া, ডায়রিয়া, এগুলো হয়ে থাকে। এছাড়া মায়ের স্বাস্থ্যের জন্য মায়ের কন্টিনিউ যদি ব্রেস্ট ফিডিং হয় তাহলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায়, মায়ের ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি কমায়। তাহলে এটা মা এবং শিশু দুজনের স্বাস্থ্যের জন্যই অত্যন্ত কার্যকরী। একজন মা যখন তার শিশুকে স্তন পান করাচ্ছেন, সেটা আমরা বুঝে নিলাম যে সর্বাত্মকভাবে সবার সহযোগিতা প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক মাই আছেন যে স্তন পান করাতে গিয়ে এতই বেশি সহযোগিতা বা সুবিধা পান, ওনারা বাচ্চার যে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র স্তন
পানের উপর থাকতে হবে, তারপরে যে তাকে একটা আমরা উইনিং অথবা কমপ্লিমেন্টারি ফুড দিতে চাই, সেটা তো আর আগ্রহী হন না। সেই ক্ষেত্রে ম্যাম আপনি কি বলতে চান? এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উইনিং প্র্যাকটিস যেটা, মানে 6 মাস পরে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবারের প্রতি বাচ্চাকে অভ্যস্ত করানো, এই জিনিসটা হচ্ছে উইনিং। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অপুষ্টির প্রধান কারণ হচ্ছে এটি, দেরিতে উইনিং ঘটানো। কারণ 6 মাসের পরে বাচ্চার বুকের দুধের পাশাপাশি অন্যান্য আরও বেশি ক্যালোরি প্রয়োজন, আরও বেশি নিউট্রিশন প্রয়োজন, যার কারণে বাচ্চাকে অন্যান্য খাবারের প্রতি অ্যাকাস্টম করাতে হবে। তাছাড়া 6 মাস পরে মায়ের বুকের দুধে বাচ্চার পুরোপুরি পুষ্টিটা হয় না, অত বেশি বুকের দুধ মায়ের থেকে সরবরাহ হয় না, যার ফলে বাচ্চার আরও কিছু প্রয়োজন। সেক্ষেত্রে উইনিং ফুডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কিভাবে করবে, এই জিনিসগুলো প্রচুরভাবে এডুকেটেড না আমাদের দেশে, এটা নিয়ে আরও বেশি প্রোগ্রামিং দরকার, আরও বেশি সচেতনতা দরকার। যেমন হচ্ছে একেবারে ঘরোয়া খাবার দিয়ে আমরা আসলে চাইলে উইনিং করতে পারি। যেমন একটা ম্যাশড, একটা পটেটো, একটা আলু দেওয়া যায়, একটা কলা দেওয়া যায়, এগুলো দিয়ে আমরা স্টার্ট করতে পারি। এরপরে আস্তে আস্তে তাকে সুষম খাদ্যের প্রতি তাকে অভ্যস্ত করাতে হবে। যেমন খুব পপুলার একটা খাবার আছে খিচুড়ি, চাল ডাল এবং সব কিছু একটু 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 করে মিক্স করে তার সাথে তেল বা অন্যান্য ইনগ্রেডিয়েন্ট সব কিছু দিয়ে একটা ফুড, কমপ্লিট ফুড, এটাতে অ্যাকাস্টম করানো যায় আস্তে আস্তে। কিন্তু এই জিনিসটাতে মায়েরা যথেষ্ট এডুকেটেড না, বা অনেক সময় অন্যান্য কাজের জন্য তারা পেরে ওঠেন না, বা প্রচুর পরিমাণে এটা নিয়ে প্রোগ্রামিং হয় না, সেজন্য এই দিকটাতে আমরা কিছুটা পিছিয়ে আছি, যে কারণে অপুষ্টি থেকে এখনো আমরা খুব বেশি উত্তরণ ঘটাতে পারিনি। রাইট। জাকিয়া ম্যামের কাছে আবার ফেরত আসছি। সিজারিয়ান সেকশন, এটা নিয়ে এখনো জনমনে এক ধরনের ভীতি কাজ করে। অনেকের মনেই হয় এমন যে আমি সিজারিয়ান সেকশনের মাধ্যমে যদি আমার বাচ্চাটি আসে পৃথিবীতে, তাহলে আমি তাকে সঠিকভাবে স্তনপান করাতে পারবো না। এই ব্যাপারে ম্যাম আপনি যদি কিছু আলোকপাত করতেন। না, অ্যাকচুয়ালি সিজারিয়ান সেকশন করলে যে স্তনপান করাতে পারবে না কথাটি ঠিক নয়। কারণ সিজারিয়ান সেকশন হলে স্তনপান করাতে পারবে। প্রথম শুরুটা হয়তো হাফ অ্যান আওয়ার, উইদিন 1 to 2 মিনিটস না হয়ে হাফ অ্যান আওয়ারের মধ্যে শুরু হলো। কিন্তু এই শুরুটা এবং এটাকে কন্টিনিউ করতে সহযোগিতা প্রয়োজন। নার্স করতে পারে বা রুগীর যারা সহযোগী আছে তারা হেল্প করতে পারে। এটা কয়েকটা পদ্ধতি আছে যেটা মানে বাচ্চাকে খাওয়াবে। মা শুয়ে খাওয়াতে পারে, এটা হচ্ছে লাইং, বাচ্চাকে মায়ের পাশে শোয়াবে, মায়ের ব্রেস্টের লেভেলে বাচ্চার মাথাটা থাকবে, মুখটা থাকবে, এবং তারপরেও একটু অ্যাসিস্ট্যান্সি লাগবে। এরপরে আরও কিছু মানে বাচ্চাকে ফুটবল হোল্ডিং ম্যানারে ধরে, অনেক সময় কেউ যদি অ্যাটেন্ডেন্স পাশে ধরে রাখে, ওইভাবে খাওয়াতে পারে। মোট কথা সিজারিয়ান সেকশন হলে যে খাওয়াতে পারবে না এমন নয়, খাওয়াতে পারবে, কিন্তু ওর সহযোগিতা হবে প্রয়োজন। ধরেন 4 to 5 ডেজ বা উইদিন 1 উইক তার একটু সাহায্য লাগবে, পরে সে নিজেই করাতে পারবে। ম্যাম আপনার কাছে আরও একটি প্রশ্ন আমার থাকছে, সেটি হলো অনেক ক্ষেত্রে দেখা যায় মা উনি সম্পূর্ণ সুস্থ, তারপরও এসে বলছেন যে তার পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ উৎপাদন হচ্ছে না। এই ব্যাপারে আসলে ঘটনাটা কি? হ্যাঁ, এটা তো খুবই কমন একটা কথা। রোগীরা প্রথমে বলবে যে হ্যাঁ আমার বাচ্চা তো দুধ পাচ্ছে না। তো দুধ পাচ্ছে না, প্রত্যেক মাই আসলে বলে যে হ্যাঁ আমার বাচ্চা খাচ্ছে না বা দুধ পাচ্ছে না। তখন আসলে জিজ্ঞেস করতে হবে যে বাচ্চা ঠিকমতো প্রস্রাব করছে কিনা। বাচ্চা যদি প্রস্রাব ঠিকমতো করে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সে দুধ পাচ্ছে। কয়বার প্রস্রাব করছে এটা জিজ্ঞেস করছে, এবং তার ফ্রিকোয়েন্সিটা একটু জানতে হবে। আর তাহলে তাকে আর খাওয়ানোর টেকনিকটা, বাচ্চাকে অনেক সময় ডিমান্ড ফিডিং করা হয় বা টাইম ফিডিং, কীভাবে মা করছে সে ব্যাপারে একটু কাউন্সেলিং করতে হবে। আর তারপরেও মায়ের কোনো ব্রেস্টে প্রবলেম আছে কিনা সেটাও দেখে দিতে হবে। অনেক সময় ক্র্যাক নিপল থাকতে পারে, যেটার জন্য মা হয়তো খাওয়াতে একটু ডিসকমফোর্ট ফিল করতে পারে। তো এই জন্য কিছু অ্যাডভাইস দিতে হবে, তাকে টেকনিকটা বোঝাতে হবে, পজিশনিং, অ্যাটাচমেন্ট। তারপর এগুলা করলে আসলে ওভারকাম হয়ে যায়। এই ক্ষেত্রে হয় কি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি বাচ্চাটিকে একটি ফর্মুলা ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনা থেকে কিভাবে মাকে মোটিভেট করে আনা যায়, এটা যদি একটু বলতেন।
এটা আপা বলেছেন, গাইনি আপা বলেছেন যে আসলে এগুলোই ব্যাপার। ক্র্যাক নিপল থাকে, অনেক সময় ফ্ল্যাট নিপল থাকে। এগুলো আসলে এন্টিনেটাল স্টেজ থেকে এগুলোকে কেয়ার নিতে হয় এবং এগুলো রিকভার করতে হয়। তো তারপরেও যদি না পারে তখন বাচ্চা বেশি কান্নাকাটি করলে অনেক সময় মারা খুব অধৈর্য হয়ে একটা সাপ্লিমেন্টারি একটা ফুড দিতে চান। এইটা আসলে স্ট্রংলি ডিসকারেজ করা উচিত, কারণ এটাতে অনেক হ্যাজার্ডস আছে, যেমন নিউমোনিয়া, ডায়রিয়া বা একটা হাইজিন মেনটেন করার ব্যাপার আছে। টিথ ইরাপশনের একটা দাঁত উঠলে তখন দাঁতটা একটু উঁচু হতে পারে সাকিংটার জন্য। তো এই জিনিসগুলো মাথায় রেখে, প্লাস হচ্ছে মায়ের দুধে যে অ্যান্টিবডি থাকে, ইমিউনোগ্লোবিউলিন এ থাকে, এটা তো আর সাপ্লিমেন্টারি ফুডে থাকবে না। যে বন্ডিংটা থাকে মা আর বাচ্চার মধ্যে, সেই বন্ডিংটাও থাকবে না। কাজেই এই জিনিসটাকে স্ট্রংলি আমার মনে হয় যে ডিসকারেজ করা উচিত আর কি। ম্যাম, আরেকটি ব্যাপার আছে, সেটি হলো গরুর দুধকে অনেক সময় আমাদের রোগীরা করেন কি, যেটাতে লিকুইফিকেশন করেন অথবা হলো যে ফর্টিফিকেশন, এরকম নাম দিয়ে কিছুটা মানে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হয়। সেটা কতটুকুন আসলে পুষ্টিকর, বা মাতৃদুগ্ধের কি সেটা সাপ্লিমেন্ট হতে পারে? এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় গ্রামে গঞ্জে দেখা যায় এই জিনিসটা করে থাকে, কিন্তু এটা একেবারেই উচিত নয়। কারণ হচ্ছে গরুর দুধে আয়রন খুব কম পরিমাণে থাকে, যেটা মাতৃদুগ্ধে যথেষ্ট পরিমাণে থাকে। যথেষ্ট পরিমাণে বলতে একটা বাচ্চার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই থাকে। আর গরুর দুধে এটা কম থাকে, গরুর বাছুরের জন্য এটা ততটা দরকার নেই। তাছাড়া কিছু সলিউট বেশি থাকে, কিছু মিনারেলস বেশি থাকে গরুর দুধে, যেটা কিনা বাচ্চার জন্য কিডনির উপর একটা প্রবলেম হতে পারে। আবার কিছু কিছু সময় কোনো কোনো বাচ্চা আছে গরুর দুধে তাদের খুব অ্যালার্জি থাকে, তখন তাদের বমি হতে পারে বা ডায়রিয়া হতে পারে বা পেট ব্যথা হতে পারে। এই জিনিসগুলো হতে পারে। গরুর দুধ কখনো সাপ্লিমেন্ট হতে পারে না। আর তাছাড়া এটা যখন লিকুইফাই করা হয়, অনেক সময় 1:2, 1:3 পানি দিয়ে এটাকে হিউম্যানাইজেশন করা হয়। তো এটাও আমার কাছে আইডিয়াল মনে হয় না, কারণ এটাতে তখন ক্যালোরি আরও ডাইলিউট হয়ে যায়, আরও পাতলা হয়ে যায়, তখন অপুষ্টির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। কাজে এটা কোনোভাবেই অ্যালাউ করা যায় না। দর্শক মণ্ডলী, গরুর দুধ গরুর বাছুরের জন্য, ছাগলের দুধ ছাগল শাবকের জন্য, এবং আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য প্রয়োজনীয় খাদ্য তার সাথেই পাঠিয়ে দিয়েছেন। মাতৃদুগ্ধ শুধুমাত্র নবজাতকের প্রকৃষ্ট খাবার, সম্পূর্ণ খাবার, নিরাপদ খাবার। আমি আবার আসছি জাকিয়া আফরোজ ম্যামের কাছে। আমরা দেখি কিছু কিছু গর্ভবতী মা আছেন যারা ক্রনিক দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, যেমন ধরুন যক্ষ্মা, ক্যান্সার, এরকম আরও বেশ কিছু আছে। ওনাদের ক্ষেত্রে স্তনপানটাকে আপনারা কিভাবে স্পেসিফাই করছেন? দীর্ঘমেয়াদী রোগ বাড়ছে, এখন আমরা পাচ্ছি, কারণ আজকাল আসলে ম্যাটার্নাল এজ ইজ ইনক্রিজিং। এজ রিলেটেড কিছু দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস খুব বেশি কমন, হাইপারটেনসিভ ডিসঅর্ডার যেগুলো হাইপারটেনশন, তারপর আছে আপনার থাইরয়েড ডিসফাংশন, এছাড়াও ক্রনিক কিডনি ডিজিজ থাকতে পারে, হার্ট ডিজিজ, তারপর এপিলেপসি, আরও অনেক ধরনের রোগ আছে। তবে হ্যাঁ, এই সবগুলোতেই আপনি বলেছেন টিউবারকুলোসিসও ব্রেস্ট ফিডিং করানো যাবে, এবং এই দীর্ঘমেয়াদী রোগেও ব্রেস্ট ফিডিং করানো যাবে। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সে ড্রাগস যেগুলো নিচ্ছে সেগুলো কি ব্রেস্ট ফিডিং মানে ব্রেস্ট মিল্ক দিয়ে কতটুকু যাচ্ছে এবং সেটা বাচ্চার উপরে কতটুকু এফেক্ট করছে। অনেক ড্রাগস আছে আমরা চেঞ্জ করে দিই, যেমন ডায়াবেটিসের সময় ডায়াবেটিসের প্রথম তো আমরা ইনসুলিন দিব, এরপরে যে অ্যান্টিডায়াবেটিক ড্রাগসগুলো দিব সেগুলোও বাচ্চার উপর যেন খুব একটা এফেক্ট না করে সেটা বিবেচনা করে দিতে হবে। এছাড়া অ্যান্টিহাইপারটেনসিভ, তারপর টিউবারকুলোসিসও ব্রেস্ট ফিডিং করবে, মাও কিন্তু অ্যান্টিটিবি ড্রাগস খেতে পারবে, এবং সেক্ষেত্রে বাচ্চার জন্য কিছু প্রোফাইলেক্সিস দেওয়া হয়। তবে কিছু রোগ আছে যেমন সেক্ষেত্রে দেওয়াই যাবে না, ক্যান্সার, অ্যান্টি ক্যান্সার ড্রাগস যেগুলো কেমোথেরাপি, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাইন্ডিকেশনস, সেক্ষেত্রে দেওয়া যাবে না। তারপর আপনার যদি রেডিও অ্যাক্টিভ আয়োডিন নেয় কেউ,
এছাড়া ইমিউনোসাপ্রেসিভস কিছু ড্রাগস যদি থাকে সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং দেওয়া ঠিক নয়। আর হচ্ছে আপনার যদি এইচআইভি হয়, হ্যাঁ, যদিও আমাদের দেশে এটা কমন নয়, এইচআইভি ক্ষেত্রেও অ্যালাউ করে। পিএমটিসিটি কথাটা তো নিশ্চয়ই শুনেছেন। এটা এমনভাবে কন্ট্রোল করতে হবে এইচআইভিটা, ভাইরাল লোডটা যেন না থাকে, ইভেন বিফোর ডেলিভারি, ইভেন বিফোর প্রেগন্যান্সি, যেন আনওয়ান্টেড প্রেগন্যান্সি না হয়। আর যদি প্রেগনেন্ট হয়েও যায় তাহলে ভাইরাল লোড কম রাখতে হবে, এবং ডেলিভারির পরেও তাকে ব্রেস্ট ফিডিং করানো যেতে পারে। এটা ডিপেন্ডস অন ভাইরাল লোড, এবং তাকে অ্যান্টিভাইরাল ড্রাগস যদি দেওয়া যায় এবং পেশেন্ট যদি অ্যান্টিভাইরাসের উপরে থাকে ব্রেস্ট ফিডিং করানো যাবে। তাহলে দীর্ঘমেয়াদী রোগ হলে যে আমরা ব্রেস্ট ফিডিং করাতে পারবো না এমন নয়, করাতে পারবো, তবে কিছু কিছু বিষয় বিবেচনা সাপেক্ষে। দর্শক মণ্ডলী, সর্বাবস্থায় আমরা চাই একজন নবজাতক তার মায়ের দুগ্ধ পান করুক। এতেই নবজাতকের সুস্থতা এবং স্বাস্থ্য নির্ভর করে। আমি আবার আসছি ডেজি ম্যামের কাছে। ম্যাম, আমরা দেখি আজকাল অনেক বেশি অপরিণত বাচ্চা জন্মগ্রহণ করছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি প্রিম্যাচুরিটি। এই বাচ্চাগুলোর ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংটাকে কিভাবে আপনারা প্রমোট করতে চান? এটা একটা খুবই স্পেশালাইজড, একটা বিশেষায়িত প্রশ্ন। এই সমস্ত বাচ্চাগুলোর প্রথমে খেয়াল করতে হবে ওদের ওজন কেমন, ওরা কত সপ্তাহে জন্মগ্রহণ করেছে। সাধারণত দেখা যায় 30 বা 32 সপ্তাহের নিচে বাচ্চা এবং 1800 গ্রামের নিচে বাচ্চা, এরা চট করে ব্রেস্ট ফিডিংটা ইফেক্টিভলি খেতে পারে না। তখন এদেরকে ভর্তি রাখা হয় বা এদেরকে টেম্পারেচার, অন্যান্য জটিলতাগুলো ওদের কাভার দেওয়া হয় এবং তার সাথে ওদের ফিডিংটা এনশিওর করা হয়। কিভাবে আমরা ফিডিং এনশিওর করি? যদি খুব কম ওজনের বাচ্চা হয় সেক্ষেত্রে অনেক সময় 1 দিন বা 2 দিন তাদেরকে কিছুই খাবার দেওয়া হয় না, স্যালাইনের মাধ্যমে সেটা মেনটেন করা হয়। কেন দেওয়া হয় না? কারণ তখন তারা একটা সাকিং সোয়ালোয়িং একটা কোঅর্ডিনেশন সিস্টেম আছে। ও সাক করবে, ডিগ্লুট করবে, ও গিলবে। সেটা যদি সে না পারে তখন আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালী এত কাছাকাছি অবস্থান করে যে অনেক সময় খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জিনিসটাকে আমাদের প্রতিরোধ করার জন্য প্রথমে 1 দিন 2 দিন অনেক সময় খাবার দেওয়া হয় না, অথবা নাকে নল দিয়ে খাবার দেওয়া হয়, ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং যেটাকে বলা হয়। তারপরে আস্তে আস্তে বাচ্চার যখন একটু ম্যাচুরিটি ডেভেলপ করে তখন আস্তে আস্তে তাকে ব্রেস্টে অ্যাকাস্টম করা হয়। সে সাক করতে পারছে কিনা, সে সোয়ালো করতে পারছে কিনা, এগুলো দেখা হয়। আস্তে আস্তে তাকে ব্রেস্ট ফিডিংটাকে এনশিওর করা হয়। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। ম্যামের কাছে আমার শেষ প্রশ্ন থাকবে, এই যে অপরিণত বাচ্চাগুলো, এগুলোকে আমরা জানি ক্যাঙ্গারু মাদার কেয়ার, এরকম একটা কিছু আছে যেটা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকেও এটি বারে বারে এটার উপর জোর দেওয়া হচ্ছে। এই ব্যাপারে যদি ম্যাম কিছু একটু আমাদের বলতেন। অপরিণত বাচ্চা যখন ডেলিভারি হবে, যেটা আমরা কি প্রিটার্ম লেবার বলি, প্রিম্যাচিওর বেবি, তো ওর ফিডিং তো একটা ব্যাপার আছেই। এছাড়া ও এই যে সময়ের আগে পৃথিবীতে চলে আসলো, তার বেঁচে থাকার জন্য একটা পরিবেশ দরকার, তার তাপমাত্রা, তারপরে তার বিশেষ করে তাপমাত্রাটা খুবই প্রয়োজন, এবং তার গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া, এই সমস্যাগুলো মানে কোপ আপ করার জন্য ক্যাঙ্গারু মাদার কেয়ারটা প্রচলিত আছে। এটা মায়ের বুকের সাথে একটা কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। মায়ের যে স্কিন টু স্কিনটা কন্ট্যাক্ট আসে, এতে ওর টেম্পারেচারটা মেনটেন হয়। এছাড়া আপা বলেছেন যে তার নিউট্রিশন মেনটেন করার জন্য তো তার হাইপোগ্লাইসিমিয়া, কী কমপ্লিকেশন হতে পারবে, হাইপোথার্মিয়া, হাইপোগ্লাইসিমিয়া, তো এই দুইটাই এইগুলোর জন্যই তার বেঁচে থাকাটা খুব বেশি রিস্ক হয়ে যায়। তো এই ক্যাঙ্গারু মাদার কেয়ারের মাধ্যমে বাচ্চাকে আমরা হাইপোথার্মিয়া থেকেও সেভ করতে পারি, প্লাস পাশাপাশি তার নিউট্রিশন এবং গ্লুকোজ কন্ট্রোলটাও করা হয়। ম্যাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এতক্ষণ আমরা আলোচনা করলাম বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের পর্যালোচনা এবং প্রয়োজনীয়তা নিয়ে। টেকসই জীবনের সুদৃঢ় সূচনা
একজন শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সে একমাত্র ক্রন্দন ছাড়া তার আর কোনো রকমের কোনো এক্সপ্রেশন দেওয়ার সুযোগ নেই। সে শুধুমাত্র কাঁদতেই পারে। একজন মাই জানে তার শিশুটি কেন কাঁদছে। একজন মাই পারে একজন শিশুকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে। আসুন আমরা সুস্থ এবং টেকসই বাংলাদেশ গড়ে তুলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।